সাতক্ষীরার ৯০ বছরের ঐতিহ্য, প্রতিদিন একসাথে ৬,০০০ মানুষের ইফতার। থমকে আছে বাইপাস নির্মাণ, সুফল মিলছে না ৭০০ কোটি টাকার সড়ক প্রকল্পের। শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। রমজানে প্রতিদিন একসাথে ইফতার করেন ৬,০০০ মানুষ। সাতক্ষীরার কালীগঞ্জের নলতা রওজা শরীফ কেন্দ্রে বসে ইফতার মাহফিল। ৯০ বছর ধরে চলছে এই আয়োজন। সংশ্লিষ্টরা বলছেন এটাই দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল। সাতক্ষীরার প্রতিনিধি GM মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাজারো রোজাদারের উপস্থিতিতে পরিপূর্ণ কালীগঞ্জ নলতা শরীফের বিশাল মাঠ। ৬,০০০ রোজাদার ইফতারি করেন একসঙ্গে বসে। ১৯৩৫ সালে খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই রমজান মাসে এই ইফতারের আয়োজন করা হয়। দিন দিন বাড়ছে এর পরিধি। প্রতিদিন প্রায় ২৫ জন বাবুর্চি, ২৫০ কেজি ছোলা, ১৫০ কেজি চিড়া, ২৮০ কেজি আলু, ২২২ কেজি ময়দা, ৪০ কেজি খেজুর, ৯৬ কেজি তেল, ৬,০০০ পিস ডিম, ৬,০০০ পিস কলা ও ১১০ কেজি সুজি দিয়ে ইফতার তৈরি করেন। স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় ২৫০ জন। এখানে প্রায় ৬,০০০ লোকের ইফতারির আয়োজন করা হয়। করোনার আগে এখানে ১০,০০০ লোকের ইফতারির আয়োজন করা হতো মুসল্লিদের। ছোলা, চিড়ে, ডিম এবং ফিন্নি, কলা, সিংড়া, খেজুর দিয়ে আমাদের এই ইফতার করা হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ ইফতারি করতে আসে। মানুষের খেদমত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। আমরা ২২ জন লোক কাজ করি। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ১৯৫০ সাল থেকে এই ইফতারির ব্যবস্থা চালু করেছিলেন। তখন লোক সংখ্যা ছিল খুবই সীমিত এবং উনি যতদিন বেঁচে ছিলেন ওনার এই ধারাটা অব্যাহত রেখেছিলেন। পহেলা রমজান থেকে শুরু হয়ে ইফতার মাহফিল চলে শেষ রমজান পর্যন্ত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভূমি অধিগ্রহণ জটিলতায় বাইপাস সড়ক নির্মাণ কাজ না হওয়ায় সুফল মিলছে না ৭০০ কোটি টাকা ব্যয় কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় স্থাপনা সরানো হচ্ছে না, আর বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় জেলা শহরের ভেতর দিয়ে বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০৪১ সালে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে সোনাহাট স্থলবন্দর সড়ক উন্নয়নে প্রকল্পের কাজ শুরু করে সড়ক বিভাগ। এর মধ্যে ৪১ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৫০০ কোটি টাকা, আর বাইপাস সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ২০০ কোটি টাকা। বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় সুফল মিলছে না ৭০০ কোটি টাকার প্রকল্পের কাজের। ইতোমধ্যে ৫০০ কোটি টাকা ব্যয়ে ৪১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে ৫ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হলেও দেয়া হয়নি টাকা, অথচ ২০২১ সালে নির্মাণ করা হয় বাইপাস সড়কে ২টি কালভার্ট। ৩ কোটি সম্পত্তি এখনো ৫০ টাকা পাই নাই। অধিগ্রহণ করছে ৪ ধারা, ৭ ধারা, 8 ধারা সব হয়ে গেছে। সরকারিভাবে যে জমিটার মূল্য হয় ওইটা আমাদের দিয়ে ওরা আস্থা করে নেবে, আমাদের কোনো সমস্যা নাই। গাড়ির চালক ও ব্যবসায়ীরা বলছেন, বাইপাস সড়ক না হওয়ায় জেলা শহরের ভেতর দিয়ে বন্দরের পণ্য আনা নেওয়া করতে হচ্ছে। রাস্তাটা হলে ব্যবসা বাণিজ্য করে সুবিধা হবে। পাথরের গাড়ি এই দিক দিয়ে যেতে পারবে, তাহলে আমাদের শহরের চাপটা কমবে, এই দিক দিয়ে বাড়বে কাজটা। এদিকে ভূমি অধিগ্রহণের সমস্যার সমাধান করে বাইপাস সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। ১ বছর বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। মন্ত্রণালয় এটা অনুমোদনের জন্য সুপারিশ করবে। আশা করছি ২৬ সালের জুনের পর্যন্ত হয়তো এই কাজটা সমাপ্ত হতে পারে। বাইপাস সড়কটি সম্পন্ন হলে যানজট কমে আসবে এবং ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
শরীর টেপানোর কথা বলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইয়াসিন মিয়াকে অবরুদ্ধ করে স্থানীয়রা, পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। রিপোর্ট সিরাতুল মুস্তাকিমের। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দক্ষিণখানের আশকোনায় অবস্থিত মার্কাজুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ইয়াসিন মিয়াকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার মাদ্রাসায় বিরতির সময় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রকে কৌশলে নিজের রুমে নিয়ে যায় শিক্ষক ইয়াসিন মিয়া। এ সময় মাথা ও শরীর টেপানোর এক পর্যায়ে তাকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান শিক্ষক ইয়াসিন মিয়া। মাদ্রাসা থেকে আসলো সন্ধ্যার পরে, তো আসার পর আমি 10টা সাড়ে 10টার দিকে বাসায় আসলাম। আসার পরে ও বললো যাবো যে আমার সাথে আমার শিক্ষক এই ঘটনা ঘটাইছে আমার সাথে। তারা যে কাজটি করছে এটা জঘন্য কাজ করছে, এটার একটা সুস্থ বিচার হইলে আমি খুশি হব। শুক্রবার ইফতারের পর মাদ্রাসায় হাজির হয়ে অভিযোগের বিষয়ে জানতে চান শিশুটির বাবা মা। এ সময় তাদের সাথে যোগ দেন উত্তেজিত স্থানীয় জনতা। দাবি জানান শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘৃণ্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তির। এটা ধামাচাপা, 30,000 টাকা দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই একই মাদ্রাসায় এবং একই শিক্ষকের বিরুদ্ধে 3 মাস আগে একটা ধর্ষণের একটা অভিযোগ করা হয়েছিল। বর্তমানে আমাদের যে এলাকাতে যে ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াসিন মিয়াকে আটক করে দক্ষিণখান থানা পুলিশ। আমাদের যে লোকাল যে পুলিশ আছে, এই পুলিশের কাছে তার খবর দিলে আমরা তাকে নিয়ে আসি, আমাকে গ্রেপ্তার করে আমাদের থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণের অভিযোগ ছিল বলেও জানায় স্থানীয়রা। সিরাতুল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষকদের থাবায় প্রাণ হারানো আসিয়ার কবর জিয়ারতে কিছুক্ষণ পরই মাগুরায় পৌঁছাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাসুম বিল্লাহ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাসুম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জামায়াতের আমির কয়টা নাগাদ মাগুরায় পৌঁছাচ্ছেন এবং ওখানকার সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানান। আপনি যেমনটি বলছিলেন, আমরা এখন অবস্থান করছি আসিয়ার যে গ্রামের কবরস্থান, এখানে অবস্থান করছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণের ভিতরে এই কবরস্থানের এখানে পৌঁছাবেন এবং এখানে কবর জিয়ারতের মধ্য দিয়ে উনি আজকে মাগুরায় ওনার যে সফর এটা শুরু করবেন। এরপরে উনি আসিয়ার যে স্কুল সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে উনি ওখানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন। এরপর আসিয়ার বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন এবং আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার একটা কথা রয়েছে বলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানতে পেরেছি। আফিসা, এই ছিল আমার কাছে জামাত ইসলামের কেন্দ্রীয় আমির মাগুরায় আগমন উপলক্ষে সর্বশেষ সংবাদ। মাসুম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মাসুম বিল্লাহ। দেশের প্রতিটি কোণে প্রত্যেক মা, বোন ও কন্যার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে অন্তর্বর্তী সরকারকে শিগগিরই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে 8 বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু সবাইকে দুঃখিত, লজ্জিত ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। তিনি বলেছেন, এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। পোস্টে তিনি জানান, এরই মধ্যে বিএনপি 2টি সেল গঠন করেছে, একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। এই সেল থেকে ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দেবেন। আদালত ও বিচারক সংকটে ধর্ষণ মামলার বিচার পাওয়ার হার মাত্র 3%।
আদালতের সংখ্যা বাড়ানো না হলে শুধুমাত্র জমে থাকা বিচার শেষ করতেই লেগে যাবে কয়েক বছর। আইনজীবী ও বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের সামাজিকভাবে ধিক্কার জানানো জরুরি। রিপোর্ট মফিউর রহমানের। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। নড়ে চড়ে বসে সরকারও, উদ্যোগ নেয় দ্রুত বিচার শেষ করার। একই সাথে উদ্যোগ নেওয়া হয় আইন সংস্কারেরও। এরপরও বৃহস্পতিবার দিন ও রাতে মিলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে চেষ্টা হয় শিশু ধর্ষণের। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এত খবর শুনে নির্যাতন বেড়েছে মনে হলেও আসলে এ হার আগের মতোই আছে। অপরাধগুলো হঠাৎ করে বেড়ে গিয়েছে এটা বলবো না, বিভিন্ন ধরনের জরিপ অনুযায়ী যেটা দেখতে পাই ক্রাইমগুলো আগেও ছিল, এখনো হচ্ছে। বর্তমান রাজনৈতিক অবস্থাতেও এটা খুব পিকে আছে, কিন্তু আদতে ঐতিহাসিকভাবেই আমাদের সমাজে বীরাঙ্গনা থেকে শুরু করে এখনো পর্যন্ত নারীর প্রতি সহিংসতাকে ইজ্জত এবং সম্ভ্রমের বাইরে দেখা হয়নি। দুর্বলের প্রতি সবলের শক্তি দেখানোর উপায়, সঠিক যৌন শিক্ষা না থাকা, বিচারহীনতা, বিকৃত মানসিকতায় এই অপরাধ ক্রমশ বাড়ছে। বেশিরভাগ দণ্ডিত যে আসামিরা রয়েছে ধর্ষণের, তারা ধর্ষণকে ধর্ষণই মনে করে না। তারা মনে করে যে সে শিশু হোক বা একজন পূর্ণবয়স্ক নারী হোক, যার সাথে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাকে তিনি শিক্ষা দিয়েছে। প্রতিটি জেলায় এই ল্যাবের ব্যবস্থা করা উচিত, ফরেন্সিক ল্যাবরেটরিগুলি থাকা উচিত, ডিএনএ টেস্টের জন্য প্রপার ল্যাবরেটরি থাকা উচিত। তাহলে সেইগুলো ফ্যাসিলিটেট না করে এটা কি কোনোভাবেই সম্ভব না যে এই 15 দিনে তদন্ত রিপোর্ট দেবে, এমনকি 30 দিনেও সম্ভব না। দেশে যত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে তার মধ্যে আড়ালে থাকে 80%। যে 20% আদালত পর্যন্ত গড়ায় তার মধ্যে বিচার হয় মাত্র 3% মামলার। এজন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল, বিচারক সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি নারী নিরাপত্তা। প্রায় 45 লক্ষ মামলা এবং বিচারকের সংখ্যা হচ্ছে 2000। তো এখন এই 2000 জন বিচারক যদি 45 লক্ষ মামলা দিন রাত কাজ করেও, তাও একটা গবেষণায় দেখা গেছে যে 2.5 লক্ষ বছরের আগে শেষ হবে না, কারণ নতুন মামলা তো চলতে থাকবে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো আছে সেটার মাত্র সাজার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 3%। তার মানে 100টা মামলা করলে 97টা মামলাতেই খালাস পেয়ে যাচ্ছে। যে হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে এটা যদি প্রমাণিত হয়, তখন তার সম্পদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা, এবং যদি তার কোনো সম্পত্তি না থাকে তাহলে তার বাবা মার সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানে উত্তরাধিকার সম্পত্তি যেন সে না পায়, ওটা নারীর কাছে চলে যাবে। ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষা কারিকুলামে পরিবর্তন, ছেলে শিশু সহ সকল শিশুকে নিরাপদে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোয় বাড়বে অপরাধ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ। আপনারা দেখছেন 21 সংবাদ। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এবার জালসই ব্যবহার করে সরকারি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ উঠেছে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের ভিত্তিতে এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, বোনের কাছে সম্পত্তি হস্তান্তরে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেন টিউলিপ। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। পূর্বাচলের নিউটাউন প্রকল্পে প্রায় 1 একরের সরকারি প্লটের মালিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। প্রশ্ন ওঠে বৈধতা নিয়ে। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত বলছে, ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় নিয়ম অনুযায়ী পূর্বাচলে প্লট পাওয়ার যোগ্য নন তিনি। এ অবস্থায় টিউলিপ তার মালিকানাধীন গুলশানের ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। তবে এক্ষেত্রে নোটারি পাবলিকটি ভুয়া ছিল, নথিতে ব্যবহৃত আইনজীবীর সইও জাল। দুদক বলছে, ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখতেই এ প্রচেষ্টা। দুদকের দাবি, 2015 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাচলে নিজের ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ। মানা হয়নি লটারির নিয়মও। টিউলিপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিগগিরই আদালতে উপস্থাপন করবে দুদক। আদালত অনুমোদন দিলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ হয় শেখ হাসিনার
15 বছরের শাসনামল। এরপর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ সামনে আসে। এ সংশ্লিষ্টতার জেরেই জানুয়ারিতে রাজনৈতিক চাপে পড়ে সিটি মিনিস্টার পদ ছাড়েন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার খাদ্য সহায়তা কমানোর ঘোষণা শুধু ক্ষুধা দুর্ভোগী নয়, বাড়বে অপরাধ ও অস্থিরতা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের রোহিঙ্গা ক্যাম্প সফরের সময় এই সংকট নিয়ে উদ্বেগজনক বার্তা দিয়েছে 12টি শীর্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট INGO। একই সময়ে মিয়ানমারেও মানবিক সহায়তা কমানোর ঘোষণায় ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। দুলি মল্লিকের আরেকটি ডেস্ক রিপোর্ট। গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা, বারবার বাঁচার আকুতি জানাচ্ছে শিশুটি। মাত্র 2 মাস আগে 6 বছরের এই রোহিঙ্গা শিশুকে অপহরণের পর ভিডিও পাঠিয়ে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা। 2 লাখ টাকার বিনিময়ে 7 দিন পর শিশুটিকে ফেরত পায় তার বাবা মা। Today they kidnapped my baby, tomorrow they will take another's baby. We are scared. We want safety. কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের ক্যাম্পে এমন অপরাধের প্রবণতা আগামীতে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12 থেকে কমে $6 নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। জাতিসংঘের তথ্য মতে 95% রোহিঙ্গা পরিবার পুরোপুরি এই মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এই সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়বে রোহিঙ্গাদের জীবনযাত্রা। ভয়াবহ ক্ষুধার সঙ্গে যুক্ত হবে অপরাধ প্রবণতা। আর এ নিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে অ্যাকশন এইড, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন্স সহ 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট INGO। শুধু বাংলাদেশ নয়, মিয়ানমারেও আগামী মাস থেকে 10 লাখেরও বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিতে পারবে না বিশ্ব খাদ্য কর্মসূচি। এর ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত 1 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী। অনেকে দেশ ছাড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প সফরের সময়ে এসব বার্তার মধ্য দিয়ে সংকটের তীব্রতা স্পষ্ট করল আন্তর্জাতিক সংস্থাগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাতক্ষীরার 90 বছরের ঐতিহ্য, প্রতিদিন একসাথে 6000 মানুষের ইফতার। থমকে আছে বাইপাস নির্মাণ, সুফল মিলছে না 700 কোটি টাকার সড়ক প্রকল্পে। শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টা দেখা আমন্ত্রণ রইল। একুশের সাথে।